এক সপ্তাহ ধরে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটিতে যা ঘটছে তা কেবল রক্তক্ষয়ী সংঘাতই নয়, বরং এক চরম রাজনৈতিক ও সামরিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বেলুচিস্তানে যৌথভাবে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো চলমান অপারেশন সাবানে আরও ৩ সন্ত্রাসী নিহত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন পাকিস্তান টিভির তথ্য অনুযায়ী সর্বশেষ এই নিহতের ঘটনার পর অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। প্রতিবেদনে আরও বলা হয়, গত ৫ জুলাই থেকে প্রদেশটিতে শুরু হওয়া অপারেশন সাবান এবং অন্যান্য গোয়েন্দা ভিত্তিক অভিযানে মোট ১২৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং এটা পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। আয়তনে বিশাল, পাকিস্তানের প্রায় ৪৪%, কিন্তু জনসংখ্যা তুলনামূলক কম। উত্তরে আফগানিস্তান, পশ্চিমে ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ, পূর্বে পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধ এবং উত্তর পূর্বে খাইবার পাখতুনখোয়া। দক্ষিণে আরব সাগর ঘেঁষে উপকূল রয়েছে, যেখানে গোয়াদার বন্দর খুবই গুরুত্বপূর্ণ। ভূপ্রকৃতি মূলত শুষ্ক মালভূমি ও পাহাড়ি। বড় পর্বতমালার মধ্যে সুলেমান, কিরথার, চাগাই এবং মাকরান রেঞ্জ উল্লেখযোগ্য। খনিজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা ইত্যাদির জন্য অঞ্চলটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। বেলুচিস্তানের সাথে স্থল সীমান্ত সংযুক্ত পাকিস্তানি প্রদেশগুলো হল পূর্বে পাঞ্জাব, উত্তর পূর্বে খাইবার পাখতুনখোয়া কেপিকে এবং দক্ষিণ পূর্বে সিন্ধ। আবহাওয়া অঞ্চলভেদে ভিন্ন। গ্রীষ্মকালে অনেক জায়গায় তাপমাত্রা ৩৫ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, তবে কোয়েটার মতো উঁচু এলাকায় সাধারণত ২৮ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে থাকে। শীতকালে বিশেষ করে কোয়েটা ও আশেপাশে পাহাড়ি এলাকায় তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায় এবং মাঝে মাঝে তুষারপাতও হয়। নিম্নাঞ্চলে সাধারণত ৫ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকে। উপকূলীয় গোয়াদারের শীত তুলনামূলক মৃদু, প্রায় ১৫ থেকে ২৫ ডিগ্রি, মানে এক প্রান্তে মরুভূমির গনগনে গরম আর আরেক প্রান্তে বরফ ঢাকা ঠান্ডা। বেলুচিস্তানে এ এক অদ্ভুত বৈচিত্র্য। বেলুচিস্তানের রাজধানী হল কোয়েট। ২০০৪ সাল থেকে শুরু হওয়া বিদ্রোহের ধারাবাহিকতা দেখতে হয়। বেলুচ জাতীয়তাবাদী সশস্ত্র গোষ্ঠী যেমন বিএলএ বা বিএলএফ স্বাধীনতা বা অধিক স্বায়ত্তশাসনের দাবি করে সশস্ত্র অভিযান চালাচ্ছে। পাকিস্তান সরকার এগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে এবং তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। মূল কারণ হিসেবে রয়েছে সম্পদের উপর নিয়ন্ত্রণ, রাজনৈতিক প্রতিনিধিত্ব ও মানবাধিকার ইস্যু। সাম্প্রতিক সময়ে ২০২৫ সালের মার্চে বোলান পাশে জাফার এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনা ঘটে, যেখানে বিএলএ দায় স্বীকার করে। এরপর জুনে জ্যাকোবাবাদের কাছে রেললাইন বিস্ফোরণের ঘটনা ঘটে, যা মার্চের ঘটনার মতো ছিল না। কিছু প্রতিবেদনে বলা হয় বেলুচ রিপাবলিকান গার্ডস বিআরজি সেই হামলার দায় নিয়েছে, যদিও সব সূত্র একভাবে নিশ্চিত করেনি। বর্তমান পরিস্থিতিতে নিম্ন তীব্রতার সংঘাত অব্যাহত রয়েছে। সরকারের নিরাপত্তা অভিযান চলছে, বিশেষ করে গোয়াদার বন্দর ও সিপ্যাক প্রকল্পের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে। এটা এক পক্ষের দৃষ্টিকোণ থেকে দেখলে সম্পূর্ণ চিত্রটা বোঝা যায় না। উভয় দৃষ্টিভঙ্গি ও স্বাধীন মানবাধিকার পর্যবেক্ষকদের প্রতিবেদন মিলিয়েই বুঝতে হবে। সামগ্রিকভাবে বেলুচ জাতীয়তাবাদী আন্দোলনের মূল আদর্শ ধর্মীয় উগ্রবাদ নয়। বেশিরভাগ বড় সশস্ত্র গোষ্ঠী যেমন বিএলএ, বিএলএফ, বিএনএ, এদের আদর্শে বেলুচ জাতীয়তাবাদ, আঞ্চলিক পরিচয় ও রাজনৈতিক আত্মনিয়ন্ত্রণের দাবি বেশি প্রাধান্য পায়। তবে তাদের পদ্ধতি নিয়ে বিতর্ক আছে। পাকিস্তান সরকার এবং বিভিন্ন দেশ বিএলএ এর মতো গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে, কারণ তাদের ওপর হামলা, মামলা, নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ ও কখনো কখনো বেসামরিক মানুষের হতাহতের ঘটনাও ঘটে। কিন্তু আদর্শগত দিক থেকে মূল বেলুচ জাতীয়তাবাদী রাজনীতি ইসলামপন্থী উগ্রবাদের সঙ্গে মেলে না। তাদের বেশিরভাগই ধর্মনিরপেক্ষ বা জাতিকেন্দ্রিক রাজনীতিতে অবস্থান করে, যদিও তাদের সহিংস কর্মকাণ্ড মানবাধিকার ও নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে তীব্র সমালোচনার মুখে। তাই ধর্মীয় উগ্রবাদ কম, কিন্তু জাতীয়তাবাদী অবস্থান ও রাজনৈতিক দাবি বেশ শক্তিশালী। ঘটনার সূত্রপাত জুলাইয়ের শুরুতে বেলুচিস্তানের জিয়ারত এলাকায় মাঙ্গি বাঁধ পাম্পিং স্টেশনের একটি পুলিশ পোস্টে হামলা চালিয়ে ২৭ জন পুলিশ কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে সশস্ত্র বিদ্রোহীরা। এই ঘটনার পর নড়ে চড়ে বসে পাকিস্তানের প্রশাসন। সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর ও পুলিশের সমন্বয়ে যৌথভাবে শুরু হয় অপারেশন সাবান। সরকারি তথ্য অনুযায়ী স্থল ও আকাশপথে চালানো এই সাঁড়াশি অভিযানে এখন পর্যন্ত শতাধিক সন্দেহভাজন সন্ত্রাসী বা বিদ্রোহী নিহত হয়েছে। কিন্তু এই অভিযানের তীব্রতা যত বাড়ছে, পরিস্থিতি ততটাই জটিল হয়ে উঠছে।
ঠিক এই উত্তাল পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি নাটকীয় বিবৃতি। রিপাবলিক অব বেলুচিস্তান বা স্বাধীন বেলুচিস্তান প্রজাতন্ত্রের নামে প্রচারিত সেই বিবৃতিতে দাবি করা হয়, পাকিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেছে বেলুচিস্তান। বিবৃতিতে আরও দাবি করা হচ্ছে, এই অঞ্চলের 85% ভূখণ্ড এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, তারা নাকি মা চুকাইন বেলুচানি নামে নিজস্ব জাতীয় সঙ্গীত, বেলুচি ফালুস নামে নতুন মুদ্রা এবং একটি জাতীয় পতাকাও গ্রহণ করেছে। এমনকি সোনা, তামা, কয়লা এবং 150টিরও বেশি সচল গ্যাস ক্ষেত্রের নিয়ন্ত্রণ এখন এই নতুন প্রশাসনের হাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই স্বাধীনতার দাবির পক্ষে কোনো স্বাধীন বা নিরপেক্ষ প্রমাণ মেলেনি। আন্তর্জাতিক কোনো সংস্থাও একে স্বীকৃতি দেয়নি। এমনকি ইসলামাবাদ বা পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এই অদ্ভুত দাবির ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিটি অতিরঞ্জিত হলেও বেলুচিস্তানের মাঠ পর্যায়ের নিরাপত্তা পরিস্থিতি যে অত্যন্ত আশঙ্কাজনক তা কিন্তু অস্বীকার করার উপায় নেই। 6 জুলাই থেকে কয়েক দিনের মধ্যে 3টি বড় হামলায় অন্তত 42 জন পুলিশ ও সেনা সদস্য প্রাণ হারান। জিয়ারাত অঞ্চলে অপহরণ করা 18 পুলিশ সদস্যের মরদেহ পাওয়া গেছে। আলাদা আরেক হামলায় নিহত হন 11 সেনা সদস্য। পরিস্থিতি এমন দাঁড়ায় যে পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী কঠোর ভাষায় পাল্টা অভিযানের কথা জানান। শুরু হয় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযান। কিন্তু স্বাধীন সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার না থাকায় ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া যায়নি। আল জাজিরা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা বা নতুন সরকার গঠন করার কোনো নিশ্চিত তথ্য নেই। সামাজিক মাধ্যমে ছড়ানো এক বিবৃতিতে দাবি করা হয়, প্রদেশের প্রায় 85% এলাকা এখন স্বাধীনতাকামীদের নিয়ন্ত্রণে। কিন্তু এই দাবির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এখানে 3টি বিষয় আলাদা করে বোঝা খুবই জরুরি। প্রথমত, বিএলএ বহু বছর ধরেই স্বাধীন বেলুচিস্তানের কথা বলে আসছে। এটা তাদের নতুন কোনো দাবি নয়। দ্বিতীয়ত, কোনো নেতা বা প্রবাসী কর্মীর স্বাধীনতার আহ্বান আর প্রকৃত ভূখণ্ডের নিয়ন্ত্রণ এক জিনিস নয়। 2025 সালেও কয়েকজন বেলুচ নেতা রিপাবলিক অব বেলুচিস্তানের দাবি করেছিল, কিন্তু সেটি কোনো স্বীকৃত সরকার বা প্রশাসনিক কাঠামোয় রূপ নেয়নি। তৃতীয়ত, কোনো সশস্ত্র গোষ্ঠী কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য কোনো এলাকা দখল করলেই সেটা স্থায়ী নিয়ন্ত্রণ বোঝায় না। মূলত ব্রিটিশ যারা যখন চলে গেলেন তখন 1948 সালে এই বেলুচিস্তান প্রদেশ প্রথমে নিজেরা স্বাধীনতা ঘোষণা করেছিল নিজেদের, কিন্তু পাকিস্তান পরবর্তীতে তাদেরকে একীভূত করে এবং তখন থেকেই এই সংঘাতের সূত্রপাত এবং এখনো সেটি চলছে। বেলুচিস্তানের সোনা, তামা, প্রাকৃতিক গ্যাসের মজুদ অনেক বেশি বলে বলা হয় এবং বেলুচিস্তানবাসীদের যে দাবি সেটি হচ্ছে যে তারা বৈষম্যের শিকার। তাদের সম্পদ দিয়ে পাকিস্তানের অন্যান্য অঞ্চল উন্নত হয়েছে, কিন্তু তারা সেই অর্থে সেই সুবিধাটা পায়নি। অর্থনৈতিক করিডোরের কেন্দ্রবিন্দু বেলুচ জাতীয়তাবাদের অভিযোগ, তাদের সম্পদে অন্য অঞ্চল উন্নত হলেও স্থানীয় মানুষ এখনো পিছিয়ে। বহু বছর ধরে সংঘাত থাকলেও এবারে হিসাব আলাদা। আগে বিদ্রোহ মূলত উপজাতীয় নেতা আর দুর্গম পাহাড়ি এলাকায় ছিল। এখন এতে যুক্ত হয়েছেন শিক্ষিত মধ্যবিত্ত তরুণ, শহুরে জনগোষ্ঠী, এমনকি নারীরাও। বিএলএ এর কৌশলও বদলেছে। শুধু গেরিলা হামলা নয়, এখন হচ্ছে পরিকল্পিত হামলা, সাথে আছে আত্মঘাতী হামলাও। সংকট আরও জটিল করেছে গুম বা জোরপূর্বক নিখোঁজের অভিযোগ। বেলুচ মানবাধিকার সংগঠনগুলোর দাবি, গত 2 দশকে বহু ছাত্র, কর্মী ও সন্দেহভাজন মানুষকে নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে গেছে, যাদের বেশিরভাগই ফিরে আসেন। বর্তমান তথ্যের ভিত্তিতে এই কথা বলার সুযোগ নেই। বেলুচিস্তান পাকিস্তানের মোট আয়তনের প্রায় 44% হলেও সেখানে বাস করে দেশের মাত্র 5-6% মানুষ। বেলুচিস্তানের সরকারি প্রতিষ্ঠান, বিমানবন্দর এখনও পাকিস্তানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। বিএলএ বড় হামলা চালাতে পারলেও কোনো শহর বা বিস্তীর্ণ ভূখণ্ড স্থায়ীভাবে শাসন করছে না। নেই তাদের কোনো স্বীকৃত সরকার বা আন্তর্জাতিক স্বীকৃতিও। তবে পাকিস্তানের জন্য উদ্বেগের কারণও আছে। বিএলএর হামলার সক্ষমতা বাড়ছে, সঙ্গে যোগ হয়েছে খাইবার পাখতুনখোয়ায় তেহরিক-ই-তালেবানের পাকিস্তানে হামলা। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে বিএলএকে সহায়তা করছে ভারতের গোয়েন্দা সংস্থা র, যদিও ভারত তা অস্বীকার করে আসছে। সব মিলিয়ে বলা যায় বেলুচিস্তান এখনও পাকিস্তানের অংশ,
আর সেখানে রাষ্ট্রীয় কাঠামো এখনো কার্যকর। কিন্তু ৮ দশক ধরে চলা এই বিদ্রোহ, দমন আর স্বাধীনতা আন্দোলনের চক্র সাম্প্রতিক সময়ে যে আরও শক্তিশালী রূপ নিয়েছে তা অস্বীকার করা যাবে না।